This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্যাক টু ব্যাক বেশ কিছু ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। প্রথম ব্রেকিং নিউজ, 3 মাসের নাতিকে খুন ঠাকুমার, নাতিকে পুকুরে ছুঁড়ে ফেলেও নির্বিকার ঠাকুমা, ঠাকুমা গ্রেপ্তার। উত্তপ্ত এই ঘটনায় ডোমজুর। সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে এবার নজর রাখা যাক। ইংরেজবাজারে গুলিতে খুন তৃণমূল কর্মী, নিহত তৃণমূল কর্মীর বাড়ি কালিয়াচকে বলে খবর। পরের ব্রেকিং নিউজ দিকে নজর রাখা যাক। এই মুহূর্তে থার্ড ব্রেকিং নিউজ, এসআইআর করতে 3 বছর সময় লাগে, দাবি মুখ্যমন্ত্রীর। এসআইআর করতে হবে না বলিনি, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, মন্তব্য মমতার। এবার পরবর্তী ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। ফোর্থ ব্রেকিং নিউজ, সবাইকে এনুমারেশন ফর্ম ফিল আপের পরামর্শ মমতার। বৈধ ভোটারদের কোনো ভয় নেই, খসড়া লিস্টে নাম বাদ পড়লেও ভয় নেই, আমি থাকতে কাউকে তাড়াতে দেব না, আশ্বাস মমতার। এবার 5 নম্বর ব্রেকিং নিউজের দিকে নজর। ফিফথ ব্রেকিং নিউজ, এই মুহূর্তে হেলিকপ্টারের বিমার মেয়াদ শেষ, গাড়িতেই বনগা যেতে হলো মুখ্যমন্ত্রীকে। মমতা দুষলেন বিজেপিকে, গাফিলতি মানলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরবর্তী ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। এই মুহূর্তের 6th ব্রেকিং নিউজ, বাংলায় 100% হবে না এসআইআর, আশঙ্কা শুভেন্দু। এখানে মমতা হুমকি দিচ্ছেন, যত নাম বাদ যাওয়ার কথা ছিল তা হবে না, আশঙ্কা শুভেন্দুর। তাও 1 কোটি নাম বাদ যাবে, দাবি শুভেন্দুর। 7 ব্রেকিং নিউজ, এবার সেদিকে নজর রাখা যাক। এরপর দেখা যাক কি 7 ব্রেকিং নিউজ রয়েছে। খুনি করা হয়েছে জুবিন গর্গকে, এই খবর পাওয়া যাচ্ছে। অসম বিধানসভার বিবৃতি হিমন্ত বিশ্ব শর্মার। পরবর্তী ব্রেকিং নিউজ থেকে এবার নজর রাখা যাক। 8 নম্বর ব্রেকিং নিউজ, পূরণ করা ফর্ম জমা না দিয়ে নিজের কাছে, বিএলওকে শোকজ কমিশনের। মহেশতলার 16 নম্বর ওয়ার্ডের বিএলওকে শোকজ, পূরণ করা 400 ফর্ম জমা না দিয়ে নিজের কাছে রাখার অভিযোগ। পরবর্তী ব্রেকিং নিউজ 9 নম্বর ব্রেকিং নিউজ, এই মুহূর্তে নিউ টাউনে সিটি সেন্টার 2 এর সামনে ভয়াবহ দুর্ঘটনা, সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে হাত কাটা গেল যুবতী। 10 নম্বর ব্রেকিং নিউজের দিকে এবার নজর রাখা যাক। 10th ব্রেকিং নিউজ, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পথে তৃণমূলী, কাটমানির প্রতিবাদ করলেই পুলিশি হেনস্থার অভিযোগ। কাঠগড়ায় তারকেশ্বরের টিএমসি বিধায়ক রমেন্দ্র সিংহ রায়, ডানকুনি আরামবাগ রাজ্য সড়ক অবরোধ। এই দেখুন আমাদের বড় দেয়ালে আমরা কি ক্যাপশন দিয়েছি, 9 ভয়, মানে 9 তারিখে ভয়। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে এই এসআইআর পর্বে, সেখানেই ভয় তৃণমূল কংগ্রেসের, শাসক দলের। এর আগে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ তুলেছে বাংলার শাসক দল। কাজের চাপে আতঙ্কিত বিএলওদের কেউ কেউ আত্মহত্যা করেছেন, এমনটাও তাদের অভিযোগ। সেই আত্মহত্যার ঘটনাকে হাতিয়ার করেও গলা তুলেছে তৃণমূল বারবার, একবার নয়। আর এবার 9 ভয়, তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিএলওরা আপলোড করতে পারছেন না, মানে যেটাকে বলা হচ্ছে ডিজিটাইজেশন। রামের জায়গায় শ্যাম বসে যাচ্ছে বলেছেন মমতা, অভিযোগ মমতার। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন ভয়াবহ অবস্থা, এও এক ভয়। কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। আর যদি করেনও, ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন বিএলওদের কি করবে। বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই। রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা, এটা আমরা উপলব্ধি করতে পারছি। মুখ্যমন্ত্রী উপলব্ধি করতে পারছেন, তিনি তাই দাবি করছেন, দেখতে পাচ্ছেন আগে থেকেই। ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা হবে ড্রাফট লিস্ট বেরোলেই। কেন? খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। অভিযোগ থাকলে জানানো যাবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত, মানে 1 মাস। 31শে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ, মানে যেটাকে হিয়ারিং বলা হচ্ছে, ডকুমেন্ট সাবমিট করার কাজ।
প্রামাণ্য নথি দেখালেই ভোটার তালিকায় উঠে যাবে নাম। অর্থাৎ সত্যি যদি কেউ এখানকার বাসিন্দা হন, তার বাবা মা যদি এখানকার ভোটার হয়ে থাকেন, তারা যদি এই দেশেরই মানুষ হয়ে থাকেন, তাহলে তো একটা ফ্যামিলি লিনিয়েজ থাকবে, তার কোনো না কোনো কাগজ তো অবশ্যই থাকবে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমাদের কাছে আসবেন, দিয়ে দেবো যাদের নেই। মুখ্যমন্ত্রী বলেছেন ড্রাফট তালিকা প্রকাশ হলেই দেখা যাবে ভয়ঙ্কর অবস্থা। কিন্তু কেন সেটা? বিএলওদের কি করবে? বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই। রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। এটা আমরা উপলব্ধি করতে পারছি। এত যন্ত্রণা কেন আপনার? এসআইআর কি নতুন? আমার যুবক বন্ধুরা হয়তো জানেন না, এটা 9 বার হচ্ছে, এর আগে 8 বার এসআইআর হয়েছে। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে, আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে। ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ। ওটা উনি করেন এআই দিয়ে, আমাদের ছবি পোস্ট করেন ব্যঙ্গ করে। ওই একটা লম্পট আছে, 3 বাচ্চার বাপ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ও আমার ছবি করেছিল। শি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। যেমন আজকাল বেরিয়েছে না, ধরুন আমার ছবি দেখাবে, এগুলো জেনে রাখুন ভবিষ্যতের জন্য। গতকাল থেকে তরুণ জ্যোতি তোয়ারিকে নিয়ে নোংরা পোস্ট করছে এআই করে। ওটা ওরা করে, ওই কালচারটা ওদের, ভারতীয় জনতা পার্টির কালচার নয়। সত্যি আশ্চর্য ভয়, ভয়ঙ্কর ভয়ের কথা বলছেন মুখ্যমন্ত্রী। ঠিক সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কোট আনকোট ছোট স্যার। আচ্ছা বলুন তো, ছোট স্যারটিকে আন্দাজ করতে পারেন? শুনুন কি বলছেন। ইলেকশন কমিশনের এখানে আর একজন জুটেছে, ছোটবাবু, ছোট স্যার। তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তো বড় বড় কথা, শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা মুখ্যমন্ত্রী! তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক না। যতক্ষণ থাকবে শ্বাস ততক্ষণ রাখুন বিশ্বাস। অত সস্তা নয়, 2 মাস 3 মাস চাকরি খাবে। আমরা কেউ মরে যাইনি, এসব মাটি আমরা খুব ভালো চিনি। ইনি মুখ্যমন্ত্রী, আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবে। আচ্ছা, আমার মাথায় কিছুতেই একটা জিনিস ঢুকছে না, জানেন তো। আমি আমাদের নিউজ রুমে আমার সহকর্মীদের সঙ্গে আলোচনাও করছিলাম এটা নিয়ে, যে তোরা বলতো এটা বিরোধিতা না সহযোগিতা? বিরোধী যা বলছে আর শাসক যা বলছে সেটা কি মিলছে না? একটু খেয়াল করে দেখুন প্রিয় দর্শক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই যে প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়াটা খুব খারাপ একটা প্রক্রিয়া। এটা এসআইআর নয়, আগেই তিনি বলেছিলেন যে এটা আসলে এনআরসি। এখন কথা হচ্ছে আবার তার দলেরই সেকেন্ড ইন কমান্ড, এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বলছেন 100% এনিউমারেশন ফর্ম যাতে জমা হয় সেটা এনশিওর করতে হবে। তাহলে আমার প্রশ্ন, আপনাদের যদি এই প্রক্রিয়াটায়, এই গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থাটায় এবং প্রক্রিয়াটায় কোনো আস্থাই না থাকে, আপনারা তো খেলা ছেড়ে বেরিয়ে যেতে পারতেন। আপনারা তো বলতে পারতেন আমি এটাই খেলবো না। কিন্তু খেলবেনও, আবার বলবেন আস্থা নেই। এটা কি করে সম্ভব? যদি 100% এনিউমারেশন ফর্ম আপনি বা আপনার দল যাতে পূরণ হয় সেটা এনশিওর করেন, তাহলে সেটা বিরোধিতা কোথায়? সেটা তো তলে তলে সহযোগিতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা বৈধ ভোটার তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তাদের নাম তুলে দেওয়ার ব্যবস্থা আমরা করব। এবার আমার প্রশ্ন, মাননীয় দর্শক আপনারা বলুন, শুভেন্দু অধিকারী এবং ওই শিবিরের মানে বিরোধী শিবিরের লোকেরাও তো ঠিক তাই বলছেন যে আরে ভাই, বিরোধী যারা সত্যিকারের এদেশের বৈধ ভোটার তাদের নাম বাদ যাবে না। এবার আপনি বলুন তো, এই যে গোলকধাঁধায় স্যার নিয়ে চলছে এক একজন এক এক রকম বিবৃতি, এর মধ্যে একটা পরস্পর বিরোধিতা নেই কি?
শাসক যা বলছে বিরোধী তো তাই বলছে, বিরোধী গলা ফাটিয়ে আগে থেকেই বলছে যে বৈধ নাম বাদ যাবে না। মুখ্যমন্ত্রী নিজেও আগে বলেছিলেন যে যদি কেউ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি সত্যি হয় তাকে ওপারে পাঠিয়ে দিলে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে সেই চেষ্টাটাই তো হচ্ছে, তাহলে বিরোধিতা কোথায়? যাই হোক, এত কনফিউজিং রিমার্কস আসছে না যে দর্শক সহ আমাদেরও মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কি করব বলুন, উপায় নেই, প্রত্যেক দিন দেখাতে হচ্ছে, কারণ এটাই সব থেকে বড় ইস্যু। মুখ্যমন্ত্রী বলছেন যে বিএলওরা আপলোড করতে পারছেন না। আচ্ছা, সত্যি কি তাই? বরং মুখ্যমন্ত্রী গর্ব করে বলতে পারতেন এই ক্ষেত্রেও এগিয়ে বাংলা। জাতীয় গড়ের থেকে আমাদের এখানে এসআইআর ফর্ম আপলোড করা মানে ডিজিটাইজেশন যেটাকে বলা হচ্ছে, তার হার অনেক বেটার। উত্তরপ্রদেশের দ্বিগুণ, কাল আপনাদের দেখিয়েছিলাম রেশিও অনুযায়ী উত্তরপ্রদেশের দ্বিগুণ। আরে 4,55,00,000 কালই হয়ে গিয়েছিল, তারপরেও 12 ঘন্টা কেটে গেছে। ফাটাফাটি কাজটা যারা করছেন তারা সবাই বিএলও এবং তারা রাজ্য সরকারেরই কর্মী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়েরই তারা কর্মী। এই মুহূর্তে আমরা ধর্নায় বসে আছি, কিন্তু আমাদেরও তো কাজ বাকি আছে এখনো। অনেক ভোটার উদ্বিগ্ন হচ্ছে। আমরা যদি এইভাবে এখানে বসে থাকি তাহলে আমাদের কাজটা যেটা আমাদের ডিজিটাইজেশন সেটাও কিন্তু আমাদের ব্যাহত হচ্ছে। আমার পার্টির যত ভোটার রয়েছেন তাদের ডিজিটাইজেশন করার দায়িত্ব তো আমার। আমি হাওড়া শিবপুরের, আমার 1100-এর উপরে ভোটার। আপনার ডিজিটালাইজেশনের ব্যাপারটাই খুব চাপের ব্যাপার। আমরা তো ডেটা এন্ট্রি অপারেটর নই, এ তো আমরা প্রতিবাদের জন্য এসেছি। আমি আছি, পার্ট বলা যাবে না, পার্ট বলার অসুবিধা আছে, নির্দিষ্ট জায়গায় বলা যাবে না। ওই রকম 1100 সামথিং। এখানে 67 আমি এনেছিলাম, 67 পেজ আমি ফিল আপ করেছি আজকে। ধর্ণা এবং বিক্ষোভে যারা যোগ দিয়েছেন সেই বিএলওদের কথাগুলো আপনাদের শোনালাম। তারা বলছেন প্রবল চাপ। আরে চাপ নিয়েই তো কাজ বাকিরাও করছেন, তারা তো কাজ উতরে দিয়েছেন অনেকটাই। এদিকে কাজ ফেলে 2 দিন ধর্ণা দিলেন আপনারা, মানে যে বিএলওরা এখানে ধর্ণা মঞ্চে ছিলেন। কমিশনের অফিসের বাইরে বিক্ষোভ মঞ্চে অনেক বিএলও যোগ দিয়েছিলেন। তাদেরই একজন বললেন বুথ পার্ট, মানে তিনি কোথাকার কোন বুথের কত পার্টের বিএলও তিনি এগুলো বলবেন না। আমাদের প্রশ্ন, এত লুকোচুরি করছেন কেন? আপনাদের টেলিফোন নাম্বার তো পাবলিক হয়ে গেছে, কমিশন তো বিএলওদের সব তথ্য প্রকাশ্যেই এনে দিয়েছে। তাহলে শেষোক্ত মহিলা, মানে যিনি একেবারে শেষে কথা বললেন মহিলা বিএলও, তিনি বললেন 63টি ফর্ম সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সবকটি আপলোড করে দিয়েছেন। তাহলে তো আপনি ফুল মার্কস পাচ্ছেন। 63টা ফর্ম সঙ্গে নিয়ে গেছেন, ওখানে বসে আপনি সেগুলো আপলোড করে দিয়েছেন। আরে এরপর লোকে কি করে বলবে যে আপনাদের অসুবিধা হচ্ছে? ভাবুন, বিক্ষোভের মধ্যেই 100% কাজ করা যায়। কাজটা কি এতটাই কঠিন, নাকি বিক্ষোভটাই আসলে দিখাওয়া? এর থেকেও ঢের কঠিন পরিবেশে কাজ সামলে দিয়েছেন মামিনা বেগম। একটা উদাহরণ দিই, তার বাড়ি জলপাইগুড়ির শালবাড়িতে। পদে পদে সেখানে হাতি এবং চিতাবাঘের ভয়, সেখানে রাফ টেরেন, চা বাগান আছে, তার মধ্যেও তিনি 100% কাজ, হ্যাঁ ভুল বলছি না, তথ্য সমৃদ্ধ, 100% কাজ শেষ করে ফেলেছেন মামিনা বেগম। তিনিও এই বিএলওদেরই একজন। জানেন তো ওই অঞ্চলে আজই একটা খাঁচায় 2টো চিতাবাঘ ধরা পড়েছে। কতটা রিস্কি জোন ওটা। মামিনা বেগমের পিঠ তো তৃণমূল চাপড়ে দিচ্ছে না। এটাই আমাদের প্রশ্ন, যে মামিনার যে সাকসেস রেট, এটাকে আপনারা বাহবা দিন, তবে তো বাকিরা এনকারেজড হবেন, ইন্সপায়ার্ড হবেন। এখানে তো অনেক হাতি বাইরে হয়, সন্ধ্যা হতে হাতি আসে, তারা তো বিএলও প্রতিটা বাড়িতে গিয়ে ফর্ম দিতে হবে। প্রতিটা বাড়িতে গিয়ে দিয়েছে, প্রতিটা বাড়িতে দিচ্ছে। রাত্রিবেলা যাই, হাতির পাশ দিয়ে মনে করে যাইতে লাগতেছে আমাদের বাড়ির সামনেই ফরেস্ট। হ্যাঁ, এভাবে যাচ্ছেন? একাই যাচ্ছেন? এখানে আমার হাজবেন্ড যাচ্ছে। আচ্ছা, এখনো রাত হলে কি প্রতিনিয়ত হাতি চলে আসে? রাত হলে প্রতিদিন সন্ধ্যা হতে হাতি চলে আসে। পাশাপাশি তো আপনি একজন শিক্ষিকা। শিক্ষিকা। স্কুলে কি পঠন পাঠন করাচ্ছেন? হ্যাঁ, পঠন পাঠন করে, সামনে পরীক্ষা বাচ্চাদের। মোটামুটি নভেম্বর ডিসেম্বরেই পরীক্ষা শুরু হবে। কতটা চাপ? চাপ তো আমাদের প্রচন্ড। বিএলওরা এত রিস্কের মধ্যে যে এই এসআইআর এর কাজ করতেছে, বিএলওদের আমাদের ধন্যবাদ। আমাদের এখানকার বিএলও অনেক ভালো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। ভোট তো আপনার গোপন বিষয়, সমর্থন তো আপনার ভোট বিষয়, কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল, সেই কারণেই এই চিঠি।
ওয়েলফেয়ারের কোনো লোককে নির্বাচনে ত্রিসীমানায় আমি আসতে দেবো না। যারা সেনাবাহিনীকে রাজনীতিকরণ করেছে তারা মুখে বড় বড় বাতেলা মারবে আর এই জ্ঞানের বাণী শুনতে হবে। এটা নিয়ে বিতর্ক হওয়ারই ছিল, হয়েছেও ঠিক তাই। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকল এ রাজ্যের বিজেপি। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা চিঠি দিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট করে 3 পুলিশ আধিকারিকের নাম লিখেছেন, নাম উল্লেখ করেছেন শুভেন্দু। শান্তনু সিংহ বিশ্বাস কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার একজন অফিসার। শান্তনুবাবু পুলিশ মহলে মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হিসেবেই পরিচিত। নাম রয়েছে মানে ওই শুভেন্দুবাবুর দেওয়া চিঠিতে রুহুল আমিন আলী শাহে, সাব ইন্সপেক্টর। আর তৃতীয় জন হচ্ছেন বিজিতাস্য রাউত, আরেকজন ইন্সপেক্টর। এই বিজিতাস্য রাউতের ভিডিও ক্লিপ আমরা TV9 প্রথম আপনাদের দেখিয়েছিলাম। একটা ফুল এপিসোড এটা নিয়ে করেছিল ঠোটকাটা। প্রশ্ন উঠেছিল যে পুলিশের কোনো মঞ্চ থেকে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে মুখ্যমন্ত্রীকে সরাসরি বিধানসভা ভোটে সমর্থনের কথা কি বলা যায়? এটা আমাদেরও লড়াই বলা যায়? পুলিশ কি সত্যি বাংলার শাসক দলের দলদাস হয়ে পড়ল? সেই প্রশ্ন উঠেছিল। এবার সেই বিতর্কিত ভিডিও ক্লিপ শুভেন্দু হাতিয়ার করেছেন। এই দীঘাতে মহিলা পুলিশ কর্মীদের পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তাদের নিরপেক্ষতার যে চাদরটা সেটা তারা ওখানে সমুদ্রে বিসর্জন দিল। তারা শুধু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয়, তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। পুলিশ ওয়েলফেয়ার কমিটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারা রাজনৈতিক কথা বলতেও পারে না। কিন্তু পুলিশ রুলেও এরকম আছে যে কোনো নির্দিষ্ট দল বা পক্ষের কেউ এরকম পরিষ্কার আনুগত্য বা সমর্থন দেখাতে পারবেন না। এটা পুলিশ রুলেও রয়েছে, সার্ভিস রুলেই থাকে সরকারি কর্মচারীদের। কিন্তু এই সংগঠনের একজন নেতা হয়ে বিজিতাস্য রাউত ঠিক সেই কাজটাই করেছেন। 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে চতুর্থবার নবান্নে না পৌঁছানো পর্যন্ত তাদের লড়াই চলবে বলেছিলেন তিনি। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। পুলিশ যাদের নিরপেক্ষ থাকার কথা রাজনীতির ক্ষেত্রে অবশ্যই, তাদের সংগঠন প্রকাশ্যে শাসক দলের হয়ে লড়াইয়ের কথা বলছে, নেতা বলছেন। আমি আগের দিনও বলেছিলাম, আগে উনি পুলিশ হয়েছেন, তারপরে উনি পুলিশের নেতা হয়েছেন। আগে উনি পুলিশ, প্রথম চয়েসটা কিন্তু প্রথম যে অপশন সেটা কিন্তু পুলিশ হওয়ার, তারপরে উনি নেতা হয়েছেন। যদি শুধু নেতা হতেন বললে কিছুই এসে যেত না। পছন্দের কথা মঞ্চ থেকে তিনি ঘোষণা করছেন, সেখানে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন। শুভেন্দুর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে তিনিও কি এটা চুপচাপ মেনে নিতে পারতেন? ঠিক এই জায়গা থেকেই শুভেন্দু কমিশনের কাছে আর্জি জানিয়েছেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যুক্ত কাউকে যেন ভোট সংক্রান্ত কাজে লাগানো না হয়। মানে 2026-এ পুলিশ নিজেই তো পুলিশের ভূমিকাকে আতশ কাছের নিচে এসে ফেলছে। পুলিশ তার নিজের উর্দি পরে অন ডিউটি যদি এই কথা বলতো তাহলে নিশ্চিতভাবে সেটা অন্যায় হতো। কিন্তু এটা পুলিশ অ্যাসোসিয়েশনের সভা, অ্যাসোসিয়েশনের সংগঠন করবার অধিকার আছে। পুলিশ যারা তারাও ভোট দেয়, যারা সেনাবাহিনীকে রাজনীতিকরণ করেছে তারা মুখে বড় বড় বাতেলা মারবে আর এই জ্ঞানের বাণী শুনতে হবে। পুলিশ কেন, যে কোনো সরকারি কর্মচারী সরকারি কর্মী সংগঠন করবার 100% অধিকার আছে, এই অধিকার সংবিধান স্বীকৃত। শুভেন্দু তার কেটে গিয়েছে, ও জানে যে এবার বিরোধী দলটুকু হতে পারবে না এবং নিজের নন্দীগ্রামে হারবে, তার জন্যই বড় বড় বাতেলাবাজি। অরূপবাবু কি ঠিক বলছেন? আপনি একবার পুলিশের রুল বুকটা ঘেঁটে দেখবেন। রাজনৈতিক পছন্দ থাকতেই পারে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, দেশের রাষ্ট্রপতি হিসাবে প্রথম প্রণব মুখোপাধ্যায় কনভেনশন ভেঙে ভোট দিয়েছিলেন, তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এবং বলেছিলেন যে আমি দেশের প্রথম নাগরিক, আমার সই দিয়ে আমার পারমিশন নিয়ে লোকসভা সংসদ বসে, ফলে আমি ভোট দেব। এটা ভোটাধিকার প্রত্যেকের আছে,
কিন্তু কখনোই এইটা কোনো পুলিশ অফিসার সংগঠনের নেতা হলেও দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে পারেন না যে আমি এইদিকে দেব, তোমরাও এইদিকে দাও। এটা পুলিশের লড়াই হতেই পারে না। পুলিশের লড়াই শুধুই আইনের স্বার্থে থাকবে। পেশা যাই হোক, ব্যক্তি মানুষ হিসেবে সকলেরই রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকতেই পারে এবং থাকাটাই অত্যন্ত স্বাভাবিক। ভোট দেওয়ার অধিকার যে কথা বলছিলাম, কিন্তু আর 5টা সরকারি চাকরির সঙ্গে পুলিশের চাকরিকে এক বন্ধনীতে রাখা যায় না। কারণ একজন করণিককে রাস্তায় নেমে ওই বিক্ষোভ ভাঙচুর যখন হয়, আইন শৃঙ্খলা রক্ষা এসবের মোকাবিলা করতে হয় না। তাই একটা সূক্ষ্ম ভেদরেখা আছেই আছে। বিজিতাশ্ববাবুদের এই কথাটা স্মরণে রাখা দরকার, কারণ আমাদের যারা দর্শক তারা যথেষ্ট বুদ্ধিমান।